রবিবার। ভালো আছেন তো? রবিবার মানে মনের কথা মুখে, রবিবার মানে হিংটিং ছট, রবিবার মানে পাড়ার লড়াই। বুঝতে পারলেন না? একে একে বুঝতে হবে তো। রবিবারও যে সত্যের ছুটি নেই, যা বলবো সত্যি বলবো। ভোটের ঠিক আগেই ছট পুজো। 6 তারিখে ভোট শুরু বিহারে, তার আগেই ছট। ভাবুন, এই ছটে ঢেলে দেবে সমস্ত রাজনৈতিক দলগুলো জনতার পাশে থাকার জন্য, তাদের মন ভরানোর জন্য। এটাই তো দেখবো আমরা। এবার পূর্ব রেলও নাকি ঢেলে দিয়েছে, তাই নিয়ে কি হইচই। আমাদের রাজ্যেও তো ছট ঘিরে রাজনীতি হচ্ছে। শুভেন্দু অধিকারী তো ছটের ফল বিতরণের অনুষ্ঠানে কবে পৌঁছে গেছেন। এরপর শাসক শিবিরের অপেক্ষা, মানে রবিবারও হিং টিং ছট। বিহার ভোটের আগে দেশ জুড়ে ছট পুজো নিয়ে সরগরম রাজনীতি। উৎসবকে হাতিয়ার করে ঘাটে ঘাটে জনসংযোগে সামিল হচ্ছেন রাজনৈতিক নেতারা। উৎসবের উপহারে পিছিয়ে নেই ভারতীয় রেলও। পূর্ব রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। বিহারমুখী যাত্রীদের ভিড় সামাল দিতে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আলাদা করে করা হয়েছে টিকিট কাটা, সুষ্ঠুভাবে ভিড় নিয়ন্ত্রণ, যাত্রীদের ট্রেনে ওঠানোর ব্যবস্থা। সব মিলিয়ে হাওড়া স্টেশনের রীতিমতো উৎসবের আবহ। রেল আধিকারিকদের দাবি, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। তবে বিরোধীদের পাল্টা দাবি, পুরোটাই ভোটের চমক। বিহারের ভোটের দিকে তাকিয়ে বিজেপির রাজনীতি। রেল এটা যা করার ভোটের জন্য করেছে, কেন্দ্রীয় সরকার যেটা করেছে এটা বিহারের ভোটের জন্য করেছে, নির্বাচনী মানুষকে খুশি করার জন্য। এটা গিমিক ছাড়া কিছু নয়। বাংলাতে কলকাতা, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, আসানসোল শিল্পাঞ্চলের হিন্দিভাষীদের একটা বড় অংশ ছট উৎসব পালন করেন। ছট উপলক্ষে ছুটি দেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে ছটের উৎসবে সামিল হয়েছেন গত কয়েক বছর। আর এবার বিধানসভা ভোটের আগে বিহারের ছায়া এসে লেগেছে বাংলার রাজনীতিতেও। সোমবার ছট, তার অনেক আগেই গত সপ্তাহেই ব্যারাকপুর, হাওড়ায় ছটের উৎসবে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। हमारी बंगाली हिंदू भी छठ मनाने का काम शुरू कर दिया है। ये तो सूर्योदय को उपासना है। आज छोटी मैया हर हिंदू का भगवान है। সেই হিন্দিভাষীদের কাছে টানতেই কি বিজেপির এই উদ্যোগ? তৃণমূলের পাল্টা দাবি, হিন্দিভাষীদের পাশে আছেন তাঁরাই। হিন্দিভাষী মানুষরাও জানেন বিহারে ছট পুজো 2 দিন ছুটি থাকে না। বাংলার মুখ্যমন্ত্রী ছট পুজো 2 দিন ছুটি দেন বিহারে হিন্দি ভাষাভাষী মানুষের জন্য। এরা হিন্দি ভাষাভাষী মানুষের ওপর ওই মুখে প্রেম, কাজের বেলা অষ্টরম্ভা। তৃণমূল কি করছে? তৃণমূল কি জনসেবা করছে নাকি? তো আমরা যদি রাজনীতি করি তাহলে তৃণমূল রাজনীতি করছে। রাজনৈতিক দল তো রাজনীতি করবো, আর লোক অন্য কিছু করবে না, কীর্তন করবো আমরা। হিন্দিভাষীদের কাছে টানতে কোন ফুল সফল হবে? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সেই হিসেব বেশ জটিল। ছটের রাজনীতিতে তৃণমূল আসলে বিজেপির সঙ্গে পাল্লা দিচ্ছে, এবং এখানে কে এগিয়ে কে পিছিয়ে বলাটা একটু মুশকিল। আমি আপনাদের মনে করিয়ে দিই যে 2021-এ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রের কথা বলছি, যার নিচে কিন্তু অবাঙালি, বিশেষ করে বিহার থেকে আসা মানুষদের বাস। সেই 7-14টা বিধানসভায় কিন্তু তৃণমূল যথেষ্ট ভালো ফলাফল করেছে। রাজনীতির অঙ্ক নিজের দিকে টানতে আপাতত ব্যস্ত দুপক্ষই, সবটাই হিং টিং ছট। যুগটাই এমন পড়েছে। কোনো নেতা যদি বিপক্ষের কোনো নেতা সম্পর্কে 2-4 কথা বলেন, তার মধ্যে 2-4টে বিপ লাগাতে হয়, এমন কথা। বিশ্বাস করুন, খুব ভদ্র ভাষায় যদি বলেন তাহলে ছুঁচো টুচো পর্যন্ত যান, তারপর যা বলেন সেগুলো তো শোনানো যায় না। অথচ একটা সময় ছিল যেখানে ক্রিয়েটিভিটির প্রকাশ হতো স্লোগানে, স্লোগানে স্লোগানে যুদ্ধ হতো। তার মধ্যে বাংলা ভাষা, বাঙালিয়ানা চলকে পড়তো। না না, সেই যুগ ফিরছে এমন বলছি না, তবে স্লোগানের লড়াই অনেক দিন পর হঠাৎ দেখলাম, তাও আবার
পাড়া ঘিরে। তৃণমূলের কি ক্যাম্পেইন? আমাদের পাড়া আমাদের সমাধান। শুভেন্দু অধিকারী বালুরঘাটে গিয়ে নতুন স্লোগান তৈরি করে দিলেন, আমার পাড়া তৃণমূল তাড়া। এ তো পাড়ায় পাড়ায় যুদ্ধ, পাড়ার লড়াই। আগে পুজোর সময় হতো, এবার ভোটের সময়। স্লোগান, কথার গুলিতে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা, একে অন্যের বিরুদ্ধে সুর চড়ানো, ভোটের অঙ্কে লক্ষ্যভেদ করার চেষ্টা। বাংলার রাজনীতিতে এবার নতুন স্লোগান, আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে। 2021 ভোটের আগেও স্লোগানের লড়াই দেখেছিল বাংলা। বিজেপি স্লোগান দিয়েছিল ইস বার 200 পার। এবার বাংলা, এবার 200 পার। পদ্ম শিবিরকে বহিরাগত বানে বিদ্ধ করে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। কোনায় কোনায় বাংলা নিজের মেয়েকেই চায়। ক্ষমতা থাকলে পড়ে নাও, লেখা আছে আকাশের গায়ে বাংলা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন এই স্লোগানের ডিভিডেন্ডটি ইভিএম এ সরাসরি পেয়েছিল ঘাসফুল শিবির। 200-র অনেক আগেই থেমে গিয়েছিল বিজেপি। স্লোগান জোরদার হলে অনেক সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, এমনটাই মত বিশেষজ্ঞদের। প্রতি ভোটের আগে বা যে কোনো রাজনৈতিক ইস্যুতে তাই নতুন স্লোগান দেওয়ার চেষ্টা করেন নেতারা। স্লোগানের মাধ্যমেই অনেক সহজে সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। মোদি না দিদি, মোদি না দিদি, মোদি না দিদি, মোদি না দিদি। অগাস্টে রাজ্যে এসে বিজেপি নতুন স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय बीजेपी ताई। আর এবার দক্ষিণ দিনাজপুরের সভা থেকে স্লোগান দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা। রাজ্য সরকারের আমার পাড়া আমাদের সমাধানের পাল্টা সুর চড়ালেন। পাড়ায় সমাধান, আর আপনারা কি বলবেন? আমার পাড়া, আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে। পাড়ায় পাড়ায় লড়াইয়ের বার্তা, পাল্টা সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ প্রতিটা পাড়া থেকে বিজেপিকে পাড়াছাড়া করবে। তাহলে কি এবার আক্ষরিক অর্থেই পাড়ায় পাড়ায় টক্কর? কতটা বাস্তব এই স্লোগান? মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানটাকে রোল আউট করে, আর এখনো অবধি বিজেপি নিজেদের রাজ্য কমিটি, নিজেদের সংগঠন নিয়ে এত ব্যতিব্যস্ত, তাদের সেই পরিমাণ সংগঠন নেই যে প্রতিটা পাড়ায় পাড়ায় তৃণমূলের সঙ্গে টক্কর দিতে পারবে। শেষ পর্যন্ত পাড়ায় বা বুথ স্তরে বিজেপি এই রাজনৈতিক লড়াই নিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার। আচ্ছা, নেতাদের কি যা মনে তাই মুখে, নাকি মনে এক মুখে আর এক? কে জানে বাবা। তবে মনের কথা নিয়ে হইচই কম করে না রাজনীতি। আজও হলো, হবে না? বিহার ভোটের আগে শেষ মন কি বাত। এমন মনের কথা শোনার জন্য হুমড়ি খেয়ে পড়লেন বঙ্গের পদ্ম নেতারা। আর বিজেপি বিরোধীরা দেখুন দেখুন, রবিবারের দরজাটা জমে ক্ষীর। বন্দে মাতরম 1875-এ লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অংশ হিসাবে প্রথম প্রকাশিত হয় 1882 সালে। বন্দে মাতরম শুধু রাষ্ট্রগান নয়, অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর অনুপ্রেরণা। 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এই বন্দে মাতরম নিয়েই জাতীয়তাবাদের হাওয়া তুলতে চায় বিজেপি। সেই সূত্রে রবিবার মন কি বাতে বঙ্কিম স্মরণে প্রধানমন্ত্রী, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
বিহার ভোটের আগে শেষ মন কি বাত। এ নিয়ে রেডিও বার্তায় বিহারবাসীকে ছট পুজোর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাঙালি আবেগ উস্কে দিতে টেনে আনেন বঙ্কিম প্রসঙ্গ। জানান বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের কথা। 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी और 1896 में गुरुदेव रविंद्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। आने वाले समय में वंदे मातरम से जुड़े कई कार्यक्रम होंगे, देश में कई आयोजन होंगे। वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा। আগামী 7 থেকে 9 নভেম্বর রাজ্য জুড়ে কর্মসূচি নিতে চলেছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে মাথায় রেখে আমরা ঠিক করেছি যে বন্দে মাতরমের এই 150 বছর পূর্তি উপলক্ষে প্রতি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরমের রচনা 150 বছরকে সামনে রেখে আমরা মিছিল করব। বন্দে মাতরমকে সামনে রেখে বিজেপি যখন বাঙালি আবেগে শান দিচ্ছে, তখন তাদের বাঙালি বিরোধী বলেই পাল্টা তোপ তৃণমূলের। আজকে যদি বঙ্কিম কপালকুণ্ডলা রচনা করতেন, আমি জানি না বঙ্কিমকে বাংলাদেশি ভাষায় লিখছেন বলে বাংলাদেশে ঘাট ধাক্কা দিতেন কিনা সোনালী খাতুনের মতো। যারা বন্দে মাতরম স্লোগান দিত তাদেরকে ব্রিটিশের হাতে ধরিয়ে দিত, দালালি করত ব্রিটিশের, তারা আজকে বন্দে মাতরম উদযাপন করে বড় বড় ঘোষণা করবে, আর বাঙালি যারা স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা ওদের এই গালগল্পে ভুলে যাবে। যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যদি এখন তৃণমূলের থেকে, কমিউনিস্টদের থেকে বিজেপিকে বাঙালির সার্টিফিকেট নিতে হয়, তার থেকে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না। যারা দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে এই দেশভাগকে মেনে নিয়েছিলেন, মুসলিম লীগের দাবিকে সমর্থন করেছিলেন, কেরলে মুসলিম লীগের সমর্থনে সরকার চালিয়েছিলেন, আজকে তারা এবং তাদের সহযোগী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এ ধরনের কথাবার্তা বলছে। এ নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই। সব মিলিয়ে বন্দে মাতরমকে কেন্দ্র করেও বাঙালির আবেগ ও রাজনীতির লড়াই নেমেছে দুই শিবির। একদিকে জাতীয়তাবাদের আহ্বান, অন্যদিকে বাঙালি আনা রক্ষার দাবি। তবে এসবের বাইরেও বঙ্গ রাজনীতির একটা রোজ নামচা আছে। ওই যে খুনোখুনি, মারামারি, যা প্রতিদিন কোথাও না কোথাও বোমা পড়েছে, গুলি চলেছে, এ ওকে মেরেছে, এ ওর বিরুদ্ধে কথা বলেছে, আজও আছে। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এসআইআর শুরুর দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। সোমবারই কি এই ঘোষণা হতে পারে? এসআইআর শুরুর গ্রিন সিগন্যাল দিতে পারে কমিশন? সোমবার বিকেল 4:15 দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। এরপরেই এসআইআর নিয়ে বেড়েছে জল্পনা। সদর সূত্রে খবর, সোমেই দেশ জুড়ে এসআইআর ঘোষণা করতে পারে কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে বিধানসভা নির্বাচন। এই 4 রাজ্যে ভোটার তালিকায় সংশোধনের কাজ প্রথমেই শুরু করবে কমিশন। এ রাজ্যে ভোটের আগে এসআইআর করার জন্য আদৌ সময় আছে কিনা, সম্প্রতি তা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? যদিও কমিশনের এই সাংবাদিক বৈঠক ডাকার খবরকে এসআইআর ঘোষণার ইঙ্গিত হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে। মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। সারা দেশে এসআইআর যে হবেই তা আগেই জানিয়েছে কমিশন। সদ্য বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরেই এসআইআর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রতিভাবান মানুষ। তুই তো বাংলা খেকো শুভেন্দু, তুই তো হোমো শুভেন্দু। আপনাকে 2 জন তৃণমূলের লোকের কাছে যেতে হবে, 1 মহুয়া মৈত্র, 2 কাঞ্চন মল্লিক। কুকথায় তিনি বরাবরই পটু।
প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মাঝে মধ্যেই আপত্তিকর মন্তব্য করে ফেলেন। কথায় কথায় এমন সব শব্দের ব্যবহার করেন যা রাজনৈতিক শিষ্টাচারের ধার ধারে না। তাকে নিয়ে ঘরে বাইরে এত বিতর্কের পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো হেলদোল নেই। তবে এবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সব সীমা ছাড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তুই তো বাংলা খেকো শুভেন্দু, তুই তো হোমো শুভেন্দু, তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো, বাংলা খাস আর হোমো খাস। তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা, সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস। তুই আমাকে গালাগাল দিচ্ছিস কি? নিজেকে দেখ। এখানেই থেমে থাকেননি কল্যাণ। শুভেন্দুকে কটাক্ষ করে বলেন তিনি নাকি নরেন্দ্র মোদী আর অমিত শাহের বাড়ির চাকর। কিন্তু ওর মতো তো আর নরেন্দ্র মোদী অমিত শাহ বাড়ির চাকর বাকর হয়ে কাজ করি না। ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত শাহ। আরও এক ধাপ এগিয়ে দাবি করেন তার দয়াতেই এখনো শুভেন্দুকে গ্রেফতার করেনি পুলিশ। ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি, না কখন অ্যারেস্ট হবে বেরিয়ে চলে যাবে। আর 5-7 দিন টাইম দিন। ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে, 2টো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়াতে ও যা সব ঢুকিয়েছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো। মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল। কল্যাণের কথার জবাব দেবেন না বলেও পাল্টা সুর চড়ালেন বিরোধী দলনেতা। সাংসদের বিরুদ্ধে সরব তার দল বিজেপিও। আমি পরিষ্কার কথা, উনি মদ্যপ। উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের ভাষা করেন, যে ধরনের বক্রোক্তি, মুখের ভঙ্গি, যে ধরনের ভাষা, আমি উত্তর দেব না। এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে 2জন তৃণমূলের লোকের কাছে যেতে হবে। 1 মহুয়া মৈত্র, 2 কাঞ্চন মল্লিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রতিভাবান মানুষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষা, তার শব্দচয়ন, তার আক্রমণ এর সঙ্গে বাংলার মানুষ পরিচিত। যত কম কথা বলা যায় তত ভালো। ওনার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা আমাদের নেই। ভোটের রাজনীতিতে উত্তাপ থাকবেই আক্রমণ, পাল্টা আক্রমণও। তাই বলে তুই তোকারি, অশালীন আক্রমণ, এ কেমন রাজনীতি? এক দুজন নয়, আবাসনের ভেতরে অন্তত 50 জনের ভিড়। এক সময় তারাই ঢুকে পড়ে আবাসনের ভেতরে। সিসিটিভি ফুটেজেই তা স্পষ্ট। এরপরই চলে তাণ্ডব। সোনারপুরে নিজের ফ্ল্যাটেই অটো চালকদের হাতে আক্রান্ত হলেন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক। আক্রান্ত আধিকারিকের নাম প্রদীপ কুমার। গত বৃহস্পতিবার প্রদীপ পানওয়ার নামে কাস্টমসের একজন ইন্সপেক্টর এই গাড়িটি চালিয়ে তিনি সোনারপুর মেগাসিটিতে তার বাড়িতে ফিরছিলেন। সেই সময় যেটা অভিযোগ যে একটি অটোর সঙ্গে তার ধাক্কা লাগে এবং তারপরেই অটোওয়ালা তার উপরে চড়াও হয়। দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সেই অটো চালক সেখান থেকে ফিরে যান তার অন্যত্র এবং তার সঙ্গে সঙ্গে প্রদীপ পানওয়ার তিনি বাড়িতে ফিরে চলে আসেন। কিন্তু কিছুক্ষণ পরেই এই অটো চালক তিনি প্রায় 100 থেকে 200 জনকে সঙ্গে নিয়ে প্রদীপ পানওয়ারের বাড়িতে বেপরোয়াভাবে হামলা চালায়, তাকে মারধর করে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় কাস্টমস অফিসারের। রেয়াত করা হয়নি তার স্ত্রী এবং সন্তানকেও। থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত অটো চালক আজিজুল গাজী সহ বেশ কয়েকজনকে। आपने पुलिस के 100 डायल किया था, पुलिस कब आया? कंट्रोल रूम का नंबर दिया, फिर वहाँ से बात किया तो बोला कि ठीक है देखते हैं, हम लोग के पास अभी फोर्स नहीं है, हम लोग उसमें विसर्जन में बिजी है, तो हम लोग के पास इतना फोर्स नहीं है, हम देखते हैं। पुलिस बोल रहा है फोर्स नहीं है, बिजी है, अभी देखते हैं। 40 से 50 मिनट के बाद पुलिस मेरे पास आया था। मतलब मेरे जब से घर में सर फोड़ के चला गया तो 50 मिनट बाद आया। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসনের অন্য বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। से पूरा लाइव थ्रेट था उसका। पुलिस का रोल नहीं, क्या कहेंगे आप लोग? नहीं, पुलिस तो शायद 1 घंटा बाद आ रहा है, तो पुलिस का रोल जरूर संदिग्ध है, क्योंकि उसको तो बार बार कॉल किया जा रहा है। 7 मिनट तक कंटिन्यू बात किया पुलिस, उसके बाद भी एक्शन नहीं ले रहा था, तो पूरा फेल्यूर है उसका। ঘটনার পরই আক্রান্ত কাস্টমস অফিসারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাল্টা জবাব আসে তৃণমূলের তরফেও। ইটস আ মব লিঞ্চিং। এদের পুড়িয়ে মেরে দিত গোটা বাচ্চাটাকে, স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে। আর হেডে ইঞ্জুরি কারা করে? হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ধাক্কাধাক্কি নাকি মেরে ফেলার জন্য?
ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে, রক্ত মুছে আসুন। ডাক্তার অলসো প্যানিকড, টেরারাইজ, দে আর টেরারিস্ট। নির্বাচন আসলেই দেখবেন ল অ্যান্ড অর্ডার নিয়ে যাতে প্রশ্ন ওঠে, বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের পেছন থেকে মদত দেওয়ার পরিকল্পনা চলে। ইতিমধ্যেই ব্যারাকপুরের আমাদের বারুইপুরের পুলিশ সুপার তিনি জানিয়েছেন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে, প্রাইমারিলি অপরাধীকে চিহ্নিত করা গেছে, তাকে ডিটেন করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনাকে কোনোভাবেই লঘু করা তো হচ্ছেই না, উল্টে কঠোরভাবে দেখা হচ্ছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। গত বছরই উল্টোডাঙ্গার একটি আবাসনে ঢুকে ডিজে বাজিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে অটো চালকদের বিরুদ্ধে। তা নিয়ে সমালোচনা ঝড় বয়ে যায়। বছর ঘুরতে না ঘুরতে এবার সোনারপুরে অটো চালকদের তাণ্ডব। এই দৌরাত্ম কি চলতেই থাকবে? আবাসনেরও নিরাপত্তা বলে কিছুই থাকবে না? কেন্দ্রীয় সরকারি অফিসারকে পিটিয়েও পার পেয়ে গেল অভিযুক্তরা। পুলিশের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন। রাজপুর সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমারকে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজিদ আলী, সুরাজ আলী এবং অলোক মণ্ডল ও আজিজুল গাজী। এর মধ্যে মূল অভিযুক্ত আজিজুল গাজী শনিবারই জামিন পেয়ে যায়। বাকি 3 জন জামিন পেয়ে গেল রবিবারই। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছিল সোনারপুর থানার পুলিশ। এর মধ্যে ছিল 112(2) সংঘবদ্ধ অপরাধ, 117(2) গুরুতর আঘাত, 126(2) বেআইনি আটকে রাখা, 124(4) সম্পত্তি ভাঙচুর এবং 332 বাড়িতে অনধিকার প্রবেশ। এই সবকটি ধারাই জামিনযোগ্য। ফলে ধৃতদের জামিন পেতে বেশি বেগ পেতে হয়নি। বারুইপুর আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণও পেশ করতে পারেনি পুলিশ। পুলিশের অভিযোগ ছিল, সেরকম একটা ঘটনার অভিযোগ জমা পড়েছিল পুলিশ স্টেশনে। সেই ভিত্তিতে পুলিশ আননোন এফআইআর ছিল, মানে কারোর নাম বেসিস ওখানে দেওয়া ছিল না। আর তাছাড়া যে মূল অভিযুক্ত কালকে সে ধরা পড়ে এসেছিল, অলরেডি সোনারপুর থানা তাকেও অ্যারেস্ট করেছিল। তার যেহেতু জামিন হয়ে গেছিল কাল, আজকে 3 জন আসামিদের আবার জামিন হয়েছে। পুলিশ কি অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিতে পারতো না? কেন দিল না? কোনো চাপ? এই প্রশ্নের মধ্যেই বিস্ফোরক দাবি করে বসেছেন রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার দাবি, অভিযুক্তদের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে। কোনো একজন অটো চালকের পক্ষে এটা সম্ভব না। মাস্টার মাইন্ড আছে, আমি প্রকাশ্যে তার নাম বলছি না বা তাদের নাম বলছি না, এবং এই মাস্টার মাইন্ড যারা আছে তাদের পিছনে প্রভাবশালীর প্রচ্ছন্ন মদতও আছে। বেশ 1-1.5 বছর ধরে প্রচণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে একজন এবং কয়েকজন, তাদের পিছনে মদতও আছে এবং এরাই ল অ্যান্ড অর্ডার ব্রেক করছে। যদি প্রশাসন সত্যিই আমাদের লোকাল প্রশাসন তৎপর না হয়, তো আগামী দিনে কিন্তু এটা একটা অনেক বড় বৃহত্তর জায়গায় চলে যেতে পারে। কারা মদত দিচ্ছে অটো চালকদের? প্রভাবশালীটি কে? সেই প্রভাবশালী টিকি ধরতে পারবে পুলিশ, নাকি আবার সোনারপুরের মতো ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাবে দুষ্কৃতীরা? শিউরে দেওয়া হত্যাকাণ্ড, আর সেই হত্যাকাণ্ডের ঘটনাস্থল দক্ষিণ কলকাতার চিতলার শ্যাম বোস রোড। খুনের ঘটনাস্থলের কাছেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি। খুনের ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে নানা রকমের অসামাজিক কাজ চলে বলেও অভিযোগ স্থানীয়দের। শ্যাম বোস রোডের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। তার সঙ্গে আরও অভিযোগ, এই এলাকায় কলকাতা পুলিশের পর্যাপ্ত সিসিটিভি নেই, এমনকি অভাব রয়েছে পুলিশি নজরদারির, এমনকি স্ট্রিট লাইটেরও অভাব। যদিও এই অভিযোগ মানতে রাজি নন মেয়র ফিরহাদ হাকিম। তার মতে, খুনের ঘটনাস্থলের অধিকাংশ এলাকাই রেলের আওতায়। মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি যে আরও কঠোর হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী গতকালই নবান্ন থেকে বলছিলেন সিসিটিভি নিয়ে, এখানকার বাসিন্দারা বলছেন এই এলাকায় সিসিটিভি নেই যেখানে ঘটনা ঘটেছে। সব জায়গায় তো সিসিটিভি থাকা সম্ভব নয়। তুমি ম্যাক্সিমাম জায়গাটা রেলের জায়গা, সেখানে আমি সিসিটিভি কি করে বসাবো? হ্যাঁ, শুধু এও তো একটা সমস্যা। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা অবশ্য দাবি করেন, পুলিশ নিয়মিতই এই এলাকায় রেড করে। সিসিটিভির যে অভাবের অভিযোগ করা হচ্ছে তা মেটানোর চেষ্টা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
সিসিটিভি মানে এই যে ইনসিডেন্ট হয়েছে এটাতে কিছু আমাদের কাছে সিসিটিভি এভিডেন্স কিছু আছে, সেটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলছি না, কিন্তু আরও এখানে সিসিটিভি আলো এইগুলো বাড়ানো যাবে, সেটা নিশ্চয়ই আমরা দেখে নিচ্ছি অ্যান্ড ওর উপর অ্যাকশন হবে। যদিও রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই খুনের ঘটনায় শাসক তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলছে। রাজ্যে দুষ্কৃতিরাজ চলছে বলেও ফের একবার তোপ দেখেছেন তারা। পশ্চিমবঙ্গে তো খুন রোজই চলেছে, মেয়রের এলাকায় হতে পারে, মুখ্যমন্ত্রী এলাকায় হতে পারে, ভাবি মেয়রের এলাকায় হতে পারে, অনেক রকমই চলছে। খুনের ঘটনার পর এক স্থানীয় বাসিন্দা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। এমন কোনো অভিযোগ তারা পাননি বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার। হ্যাঁ, অভিযোগ যদি থাকে নিশ্চয়ই ওটা দেখা হবে, কিন্তু পুলিশ আগেও এখানে অ্যাকশন নিয়েছে, যে ড্রাগস যেটা কথা বলছেন তার উপর পুলিশ অ্যাকশন নিয়েছে অ্যান্ড আরও আমরা ডিটেলস জানি, অ্যাকশন হয়েছে, এরকম নেই যে অ্যাকশন হয়নি। এটা আগে থেকেই প্ল্যানিং করে কিছু হয়েছে, সেটা আমাদের মানে ইনভেস্টিগেশনে যেটা আমরা ইনিশিয়ালি পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস আমরা বলছি না। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার চেতলা খুনে সরাসরি ফিরাদ হাকিমের দিকে আঙুল তোলেন। বিরোধীদের দিকে পাল্টা তোপ দেখেছে তৃণমূলও। অস্বাভাবিক কিছু নয়, কারণ মেয়রই তো এদেরকে লালিত পালিত করেন, এরাই তো ভোট চুরি করে, বিজেপির লোকেদেরকে মারধর করে, মদের আসর বসেছে সেখানে মেয়রের বাড়ির কাছে, মেয়র জানবে না? কোনো বাংলার মানুষ কি বিশ্বাস করবে যে মেয়রের বাড়ির সামনে এই ধরনের ঘটনা ঘটছে আর মেয়র সাহেব জানেন না? এটা মেয়রের ওয়ার্ড বলে কলকাতা পুলিশ তো আলাদা করে সুরক্ষা দেবে না। কলকাতা পুলিশের কাছে 144টা ওয়ার্ডেরই সমান প্রায়োরিটি রয়েছে। এবার যেই জায়গাটায় ঘটেছে সেই জায়গাটায় রাত্রিবেলা 11টার পরে স্বাভাবিক কারণে রাস্তায় যান চলাচল কমে যায়, মানুষ চলাচল কমে যায়। সেখানেও কলকাতার বুকে যদি এ ধরনের ঘটনা ঘটে, পুলিশ আরও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করা গেছে সেই ব্যক্তিকে। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। তাই মেয়রের নিজের পাড়ায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবেই রাজনীতির মঞ্চে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। আইএসএফ বা তাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করেই রোজ দিন শুরু করেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। এবার কি দলেরই একাংশের সঙ্গে ছায়াযুদ্ধে নামতে হবে তাকে? কোনো ব্যাচাল দেখলে ছেড়ে কথা বলবেন না তিনি। মগরাহাট পশ্চিমে ভাইফোঁটার এক অনুষ্ঠানে শুক্রবার নিজের দলের কর্মীদের এমনই হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। দাবি করেন মগরাহাটে দলের দায়িত্ব এখন তার কাঁধে। তাদেরকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, তাদের ব্যক্তিগত স্বার্থে দলের ক্ষতি করে। জাহাঙ্গীর খান বলেন ছেড়ে কথা বলবে না, কারণ যখন অভিষেক ব্যানার্জি যখন আমাকে নির্দেশ দিয়েছেন যে মগরাহাট পশ্চিমটা দায়িত্ব দিয়েছে দেখার জন্য, আজ থেকে আমি শুরু করলাম। আগামী দিনে নিশ্চয়ই তাদেরকে আমরা শাস্তি দেব। আর যদি দলের ছেলেরা কোনো ভুল না করে তাদেরকে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করে, আমি বারবার বলে যাচ্ছি, বুক ফুটে বলে যাচ্ছি মন থেকে, আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের একাংশ, যারা তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুগামী এবং শওকত মোল্লার বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত। এরপরই কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এইমাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিং আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। এদিকে জাহাঙ্গীরের নেতৃত্ব যে তাদের পছন্দ হয়নি শনিবারই তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের একাংশ। আমরা দীর্ঘদিন দল করছি, আজকের ভাতৃদ্বীয়ার প্রোগ্রামে উনি এলেন, আমরা সেখানে ডাক পেলাম না। তো আমরা তো চাইবো দল যাকেই দায়িত্ব দেবে তার সাথে কাজ করতে, কিন্তু কর্মীদের ধন্দাটা কাটাতে হবে। তো আমরা এই বিষয়ে জেলা সভাপতি এবং এমপি সাহেবের সাথে আমরা কথা বলেছি, বাপি ভাইয়ের সাথে, তাদের কাছেও কিন্তু এটা ক্লিয়ার কোনো মেসেজ নেই। ফলতাতে উনি যেভাবে কীর্তিকলাপ এবং যেভাবে সন্ত্রাস চালিয়েছিল সেই রকম কথাবার্তা আমাদের মগরাহাট 1 নম্বর ব্লকের আন্ডারে শিরাকল কর্মতীর্থে বলে গেছে। তাই আগামী দিনে দলকে ক্ষতি হোক সেটা আমরা চাইব না। তাই আমি এই কথা বলে আমার কথা শেষ করতে চাই, যাতে আমরা সুস্থভাবে রাজনীতি করতে পারি।
এরপরও বলতে হবে এটা গোষ্ঠীকন্দল নয়। 26-এর ভোটকে সামনে রেখে দলকে একজোট শক্তিশালী করতে সক্রিয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেখানে কি দুই বাহুবলী নেতার ছায়াযুদ্ধ দক্ষিণ 24 পরগনায় কি দলের অস্বস্তি বাড়াবে? রাজ্য রাজনীতিতে তো এখন ঠাকুরদেব তাদের ভিড়, মানে রাজনীতিকরা টেনে আনছেন তাদের রাজনীতির উঠোনে। দেবতাদেরও শান্তি নেই। এই সুকান্ত মজুমদার জয়কালী জয়কালী বলে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। তুঙ্গে ওঠে শাসক বিরোধী তরজা। এর প্রতিবাদে রবিবার কাকদ্বীপে বিক্ষোভ মিছিল করল বিজেপি। মিছিল থেকে ফের যোগী দাওয়াইয়ের পক্ষে সওয়াল করলেন সুকান্ত মজুমদার। হুঁশিয়ারি দিলেন বুলডোজার চালানোরও। এদিন কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিল শেষে সভারও আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরপ্রদেশ দেখেন তো যোগীজি কি করে, তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, জিপটা পেছন দিকে থাকবে, সামনে দিকে একটা বুলডোজার রাখবো। সামনে থানার সামনে বুলডোজার থাকবে, আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে, বুলডোজার বুলডোজার খেলা হবে। এখানেই শেষ নয়। সুকান্তের হুঁশিয়ারি, বাংলায় কেউ মূর্তি ভাঙার দুঃসাহস দেখালে তার পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানো হবে। কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব কি? ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। সুকান্তের হুঁশিয়ারি নিয়ে তৃণমূলের গলায় কটাক্ষের সুর। বিজেপি সরকার তো আসবে না, তো সরকার এলে নয় বুলডোজার বুলডোজার খেলা হবে এইসব কথাবার্তা বলছেন, প্ররোচনা দিচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন। তো না এলে কি হবে, তো সেইগুলো একটুখানি উনি বলে রেখে দিন, না এলে এইটা হবে, যেগুলো ওনাদের করতে হবে তো সেগুলো একটুখানি বলে রেখে দিন। কাকদ্বীপের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেও থেমে নেই রাজনীতি। দুই ফুলের যখন এত হম্বিতম্বি, তখন হাতহাতুড়ির কি অবস্থা? এই প্রশ্নটা নিয়েই চলে গিয়েছিলাম বিমান বসুর কাছে। কি বলছেন বঙ্গ রাজনীতির বটবৃক্ষ? বিমানবাবু, অদ্ভুতভাবে এখনকার যুগটা হচ্ছে মুখ নির্ভর রাজনীতির যুগ। মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী। বাংলায় বিজেপির মুখ নেই, তাই বিজেপি পেরে উঠছে না, এই ন্যারেটিভটা গত কয়েকটা ভোট ধরে চলছে। বামেরাও তো একই রোগে ভুগছে। না, আমার ধারণা আমাদের একটা জেনারেশন গ্যাপ হয়েছে সামগ্রিকভাবে পার্টির মধ্যে। কারণ পুরনো জেনারেশন তারা পার্টির নেতৃত্বে সেই জায়গায় নেই, পরের জেনারেশন এসছে বা তার পরের জেনারেশনও যুক্ত আছে। এখন আমার ধারণা এটা মিট আপ করে যাবে অল্প সময়ের মধ্যেই, এবং আমি তার লক্ষণ দেখতে পাচ্ছি। না, আপনারা মুখ সামনে রেখে রাজনীতি করবেন? না, মুখের প্রশ্ন না, অর্থাৎ একটা মানে পরিচিত ফিগার, একটা তো কমিউনিস্টদের একটা তো হয় না, একটা নিশ্চয়ই একটা যে মুখ্য কর্মকর্তা থাকে আমাদের পার্টিতে, সম্পাদক, তাকে বলতে হয়। মানে আমাদের পার্টির তো সভাপতি নয়, সম্পাদক। এখন the way Selim is talking with the people and media person, আমার ধারণা he has already picked up face, already picked up মানে সে তো
ও মন্ত্রী ছিল, এমপি ছিল, ডিওয়াইএফের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিল। ঠিক এই ধরনের কাজকর্মটা শুরু করেছে যে সময় থেকে, সেই সময়ের মধ্যে ও অনেকটাই পিক আপ করেছে। এখন আমাদের যে একটা গ্রুপ অফ লিডার্স, তারা কিন্তু তৈরি হয়েছে টু টেক আপ দি রেসপন্সিবিলিটি ইন দেয়ার ওন স্ফিয়ার। এরকম অনেকগুলো ফেস তৈরি হয়েছে। যারা সেক্রেটারি, যদি 26-এর ভোটে মমতা ব্যানার্জির উল্টো দিকে একটা মুখ সামনে আনতে হয়, কাকে আনবেন? সেটা আলোচনা করে ঠিক করব। মানে মুখ নির্ভর রাজনীতিতে আপত্তি নেই আপনাদের? আমি মুখের নয়, মুখ নির্ভর রাজনীতি না, একজন কে স্টিয়ার করবে এইটা তো একটা ফেস একটা তৈরি করতে হবে। সেটা কখনো মিডিয়ার সঙ্গে আলোচনা করে তৈরি হবে না, সেটা তৈরি হবে কাজের সুবিধার জন্য। বটেই, কিন্তু আদর্শগত দিক থেকে আপনাদের কোনো আপত্তি নেই? না না, যে আমরা মুখে বিশ্বাস করি না, মুখ সেই ফেস থেকে বেরোচ্ছে কোনো মুখ হয় না, আমাদের তো কোনো মুখ হয় না, আমরা কালেকটিভলি কাজ করি। যখন যা করি কালেকটিভলি কাজ করি। কমিউনিস্টরা অল টাইম মুভ কালেকটিভলি, কালেকটিভ ডিসিশন অ্যান্ড তার এক্সপ্রেশন সেইভাবেই করতে হয়। কিন্তু স্টিয়ার করার জন্য ইন দ্য পার্লামেন্টারি পলিটিক্স এক ফিগার তো লাগে, একটা ফিগার লাগে, সেটা নেতৃত্বের থেকেই হবে, কোনো অসুবিধা নেই। আপনার উত্তরসূরি কে? না, এটা তো এইভাবে বলা যাবে না। আছে অনেকে, অনেক দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা সবার আছে। আমি কদিন বাঁচবো সেটাই তো আমি জানি না, এতদিন বাঁচবো এটা আমি ভাবিনি কখনো, আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি। আমি 80-82 পর হয়তো চলে যাব, কিন্তু কোথায় এখন ওয়াকিং অন 86, এটা কোনো ভাবিনি। আপনি উত্তরসূরি তৈরি করতে পেরেছেন? আছে, কোনো অসুবিধা নেই, আছে। আপনার আক্ষেপ আছে কোনো বিষয়ে এটা করা হলো না? আমার কোনো বিষয়ে আক্ষেপ নেই। আমি কমিউনিস্ট হওয়ার চেষ্টা করেছি, কমিউনিস্ট হতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু কমিউনিস্ট হওয়ার চেষ্টা আমি তো চালিয়ে যাচ্ছি। কোনো ইচ্ছে এখনো আছে যেটা পূরণ বাকি? না। 0 থেকে 1 হোক নিশ্চয়ই চান আপনি, সেটা 26-এ হোক, কোনো টোটকা? 0 থাকবে না, কথা বলতে পারি, 0 থাকবে না এটা বলতে পারি। পাকিস্তান নতুন কি ফন্দি আসছে খোঁজ রেখেছেন? সিআইএর প্রাক্তন কর্তা তিনি পাকিস্তান সম্পর্কে যে হাটে হাঁড়ি ভাঙলেন, তারপর পাকিস্তান রিঅ্যাক্ট করেছে। ডুরান্ড লাইনের দুপাশে পরিস্থিতি কি আবার অশান্ত হয়ে উঠবে? নিজের সংঘাত প্রীতি কি আবার জাগিয়ে তুলবে ইসলামাবাদ? পাক প্রতিরক্ষা মন্ত্রীর কথায় তেমন ইঙ্গিত। ইস্তাম্বুলে পাক আফগান শান্তি আলোচনার মাঝে খোয়াজা আসিফ যা বলেছেন, তারপর সেই আশঙ্কায় দুনিয়া জুড়ে। শনিবার ইস্তাম্বুলে 2য় দফার শান্তি আলোচনায় বসেছে পাকিস্তান আফগানিস্তান। তার মাঝে শান্তি ছেড়ে যুদ্ধের কথা পাক মন্ত্রীর মুখে। সকলকে চমকে দিয়ে তিনি বলেন, শান্তি চুক্তি ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ হবে। মানে শান্তি আলোচনা, সংঘর্ষ বিরতিতে সমস্যার সমাধান চাইছে না পাকিস্তান। পাক মন্ত্রীর কথায় আফগানিস্তান শান্তি চাইছে, তবে আলোচনায় দীর্ঘস্থায়ী সমাধান না হলে যুদ্ধ করতে হবে। চলতি মাসের শুরুতেই ভারতের প্রতিবেশী দুদেশের সংঘাত তীব্র হয়। কাবুল তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপিকে ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ তোলে ইসলামাবাদ। কাবুলে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তান, পাল্টা পাক সেনা ছাউনিতে হামলা চালায় আফগানিস্তানও। 8 থেকে 12 অক্টোবর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রথম দফায় 48 ঘন্টা সংঘর্ষ বিরতির মেয়াদ শেষের আগেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই আক্রমণে মৃত্যু হয় 3 ক্রিকেটার সহ অন্তত 8 জনের। আর এরপরে গত শনিবার দোহায় প্রথম দফার আলোচনার পর সীমান্তে রণে ভঙ্গ দেয় দুপক্ষই। আর দ্বিতীয় দফা আলোচনার সময়ই পাকিস্তানের মুখে সরাসরি যুদ্ধের কথা।
পাকিস্তানের কথা আর কাজের ফারাক কতটা তার নতুন করে প্রমাণ দেওয়ার নেই। তাই খোয়াজা আসিফের এই বক্তব্যে আশঙ্কার মেঘ। দারিদ্র্য অশান্তিতে ডুবে থাকা পাকিস্তানে নিজেদের গদি টিকিয়ে রাখতে শরীফ মুনিরদের হাতে যুদ্ধ ছাড়া অস্ত্র নেই। ভারতের সঙ্গে লড়াই করলে আবার মুখ পুড়বে নিশ্চিত গোটা দুনিয়া। সিআইএর প্রাক্তন আধিকারিক জন কিরিয়াকুও সেই কথা বলে দিয়েছেন। The Pakistanis need to come to a policy conclusion that there's nothing positive for them in fighting India. Nothing, literally nothing good will come of an actual war between India and Pakistan because the Pakistanis will lose. It's as simple as that. They'll lose. নিজেদের অক্ষমতা থেকে দেশের মানুষের নজর ঘোরাতে কি এবার যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের? ইস্তাম্বুলের বৈঠকে শেষ পর্যন্ত কি হয়, নজর সেদিকেই। রবিবারে সত্যের ছুটি নেই, রবিবারে তিনিও ছুটি নেন না, মুখ খোলেন মাঝে মাঝেই মিস্টার ট্রাম্প। আজ তার রবিবাসরীয় উবাচ কি, চলুন দেখি। ভুয়ো বিজ্ঞাপনের অভিযোগ তুলে কানাডার ওপর আরও 10% শুল্ক চাপিয়েছেন। মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিমান থেকে নেমেই স্থানীয় শিল্পীদের সঙ্গে ছন্দ মিলিয়ে নেচেওছেন। রবিবার সকাল থেকে দুরন্ত মুডে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই নাচের ছবি অচেনা লাগলেও আসিয়ান সামিটে তিনি বললেন নিজের সেই পুরনো কথাগুলি। সেই মাসে মাসে যুদ্ধ থামানোর দাবি আর নিজের কৃতিত্ব ব্যাখ্যা করতে গিয়েই প্রশংসায় ভরিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের। Averaging one a month, there is only one left. Although I heard that Pakistan and Afghanistan have started up, but I'll get that solved very quickly. I know them both, and the Pakistan, the Field Marshal and the Prime Minister are great people, and I have no doubt we're going to get that done quickly. এই বছর নোবেল মেলেনি, তাতে কি নিজেকে শান্তির দূত প্রমাণের কোনো চেষ্টাই বাকি রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। Can take time and save millions of lives. That's really a great thing. I can't think of anything better to do. I can't think of any president that ever solved one war. I don't think anybody. They start wars, they don't solve them. So nothing like this has been done in history. অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করেছিলেন ট্রাম্প। তাই তার এই সংঘর্ষ বিরতির দাবির সারবত্তা ঠিক কতটা ভারতের থেকে ভালো কেউ জানে না। গত মাসেই হোয়াইট হাউসে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন শাহবাজ শরীফ এবং আসিম মুনির, আর তারপরই আফগানিস্তানের সঙ্গে সংঘাত। আর একটা সত্যি বলি, রবিবার মানে ফিরে দেখা, পিছনের সপ্তাহটার দিকে একবার তাকানো। আর তাকাতে গিয়েই দুধ কিরকম চোখের সামনে ভেসে উঠল। ওই যে দুধ, ভেজ না নন ভেজ? দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সেই ছোট থেকে শুনছি গ্লাস ভরে দুধ তো খাচ্ছেন, কিন্তু কি খাচ্ছেন? দুধ আমিষ না নিরামিষ ভেবেছেন কখনো? কখনো মাথায় এসেছে? ভ্যাবাচাকা খাচ্ছেন তো? আরে যখন আমি শুনেছি আমি নিজেই ভ্যাবাচাকা খেয়েছি। দুধে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন নিয়ে এতদিন ভেবেছেন দুধ সুষম আহার, দুধই নাকি সব থেকে ব্যালেন্সড ফুড। তাই বলে দুধ আমিষ না নিরামিষ? এখন ভাবতে হচ্ছে কারণ রাজনীতি চাইছে। দুধ ভেজ না নন ভেজ এটাও রাজনীতির সাবজেক্ট। ছোট থেকে নিরামিষ দেবভোগ্য বলে জেনে আসা সাদামাটা খাবার নিয়েই এখন তোলপাড়। রীতিমতো পোস্টার, ব্যানার দিয়ে দাবি দুধ নাকি আমিষ। বুঝুন কাণ্ড। কোথায় পড়েছে এমন পোস্টার? মধ্যপ্রদেশের জব্বলপুর। পুলিশ পোস্টার, ব্যানার বোঝাই গাড়ি ধরতেই হই হই রই রই শুরু। অভিযোগ পুরো প্রশাসনের অনুমতি ছাড়াই এই পোস্টার লাগানো হচ্ছিল। কিন্তু উদ্দেশ্যটা কি? একবার ভেবে দেখুন, রাজ্যটার নাম মধ্যপ্রদেশ, প্রায় অর্ধেক মানুষ নিরামিষাশী। খাবারে প্রোটিনের সোর্স হিসেবে বড় ভরসা দুধ, তার সঙ্গে আছে ঘি, দই, পনির, সেসব নাকি নিরামিষ নয়। অথচ নিরামিষ মেনুতে পনির অন্যতম উপাদান।
পান, ঘি নিরামিষ, দই নিরামিষ নয়। এই প্রচারে ভীষণ ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দু সংগঠনগুলো। মানে দুধেও ঢুকে পড়লো হিন্দু অহিন্দু। ভাবা যায়, ছোট থেকে দুধের গ্লাস যখনই হাতে নিয়েছেন কখনো ভেবেছেন আপনি ভেজ খাচ্ছেন না নন ভেজ? वहाँ पे आपत्तिजनक ऐसे पोस्टर लगाए गए हैं कि दूध शाकाहार नहीं है। इसका कोई प्रमाण ऐसा है नहीं। हमारे देश में प्राचीन कालों से गाय का दूध, देसी गाय का दूध यहाँ पे मिलता रहा है। कुछ आपत्ति लोगों ने ली है, आपत्तिजनक उनका कहना था कि ये जो कमेंट्स इसमें किए गए हैं वो बड़े आपत्तिजनक है, कहीं ना कहीं उनको ठेस पहुंची है। तो इस संबंध में ये क्यों लगा रहे थे, क्या उद्देश्य था त्यौहार के टाइम पे, इसकी विधिवत अभी जांच की जा रही है। প্রশ্নটা শুধু মধ্যপ্রদেশে সীমাবদ্ধ আছে একদম ভাববেন না। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে জটিলতা তৈরি করেছে কি জানেন? এই অবাক করা দাবি, দুধ কি ভেজ না নন ভেজ? আমেরিকার সঙ্গে কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাণিজ্য নিয়ে আমাদের দেশের জটিলতা তৈরি হয়। কারণ হিসেবে উঠে এসেছে এই আমিষ দুধ, মানে নন ভেজ দুধ। ভারতে 140 কোটি জনতাই কোনো না কোনোভাবে দুগ্ধজাত পণ্য গ্রহণ করেন। 8 কোটিরও বেশি লোক ডেয়ারি ক্ষেত্রে কাজ করেন। বিদেশ থেকে দুধ আমদানির সঙ্গে এদের সবার ভাবাবেগ যুক্ত বলে দাবি। মানে বিদেশের দুধ নিরামিষ নয়, আমিষ। আর এত লোকের ভাবাবেগে আমিষ ঘা লাগবে। ভাবুন, মানে ব্যাপারটা দাঁড়ালো বিদেশ থেকে আমদানি করা দুধ আমিষ নন ভেজ, আমাদের দেশের দুধ নিরামিষ ভেজ। আচ্ছা, ওটাও গরুর দুধ, এটাও গরুর দুধ। এটা যদি নিরামিষ হয় ওটা কি করে আমিষ হয়? সেই বিজেপি নেতা দিলীপ ঘোষ একবার বলেছিলেন না, বিদেশি গরু মা নয় আন্টি, আন্টি গরু বলে ভেজ নয়। এসব শুনে না মাথা বউ বউ করে ঘুরছে। তারপর আমিও ভাবতে শুরু করলাম, বিদেশি গরুর দুধ আমিষ হয় কি করে যখন দেশি গরুর দুধ নিরামিষ? তারপর রহস্যের সূত্রটা খুঁজে পেলাম। বিদেশি গরু শুধু ঘাস খায় না, বিদেশি গরুকে প্রাণীজ প্রোটিন দেওয়া হয়। মানে বিদেশি গরু ননভেজ খায়, আমাদের গরু তৃণভোজী। আমিষ খায় বলে ওই গরুর দুধ নিরামিষ নয়, আমিষ। ভাবুন কি জটিল ব্যাপার। আমিষ খাদ্য দেওয়া হয় এমন গবাদি পশুর ডেয়ারি প্রোডাক্ট আমদানি করে না ভারত। আমদানির সময় এ নিয়ে একেবারে সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিতর্ক তাতে থামছে কই? দুধ বলে কথা। এই যেমন মধ্যপ্রদেশে নতুন করে পোস্টার পড়লো। রাজনীতি আমাদের আর কি কি ভাবতে বাধ্য করবে বলুন তো? দুধ নিয়েও ভাববো এবার, আর কোনো কাজ নেই? দুধ ভেজ খাচ্ছি না নন ভেজ এটাও ভাববো? ভেবে দেখুন, আজ রাজনীতি দুধে আমিষ খুঁজছে, আবার সেই রাজনীতি দুধে সোনা খুঁজে পেয়েছিল, আর গরুতে মা। মনে পড়ছে কিছু? আরেক প্রশ্ন আছে, তাই নাকি? আরেক খোঁজ দাদা খুবই রোমান্টিক। খোঁজ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। বিজেপি নেতা দিলীপ ঘোষের সেই স্বর্ণ সন্ধান তো এখন বাংলার রাজনীতিতে কার্যত প্রবাদ। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। আর আমাদের দেশের গরুর যে ঝুঁট থাকে না, কুঁজ থাকে, বিদেশি গরুর মধ্যে সেটা থাকে না, তাদের পিঠটা সমান মোষের মতো। সেজন্য ওই গরুর যে কুঁজ থাকে, কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়, তাই গরুর দুধ হলদে হয়, সোনালি হয়। আর সেই গরুর দুধের মধ্যে প্রতিষেধক ক্ষমতা থাকে।
শুধু দিলীপ ঘোষকে দোষ দেব? এমন দাবি তো বারবার হয়েছে। বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা দাবি করেছিলেন গোমূত্র আর পঞ্চগব্য খেয়ে তার ক্যান্সার সেরে গিয়েছে। গোমূত্রে সোনা মেলার মতো দাবি করেছিলেন গুজরাটের এক গবেষক। তবে বিতর্ক বাদ দিও, দুধ পুষ্টি গুণে ভরপুর একটি খাবার। 8 থেকে 80 সবাই খেতে পারেন। অনেকে আবার প্রাণীজ প্রোটিন বলে দুধ বর্জন করার কথা বলছেন। এরা ভিগান বলে পরিচিত। তবে আসমুদ্র হিমাচল প্রচলিত ধারণায় দুধ নিরামিষ, শিশুদের খাদ্য পুষ্টির উৎস। শুধু শিশু কেন, সব বয়সের। এই দেশে আজও বহু শিশু দুধ পায় না। আর এই অবস্থায় দুধ আমিষ না নিরামিষ, সেই প্রচারে আর সেই বিতর্কে লাভটা কার? চিকিৎসকরা বলছেন এমন রাজনীতিতে হতে পারে সমূহ বিপদ। এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের দেশে এই যে ম্যালনিউট্রিশন, এই যে অ্যানিমিয়ার এই যে প্রবণতা, এটা মারাত্মকভাবে আরো বেড়ে যাবে। বিশেষত শিশুদের ক্ষেত্রে যদি এটা বন্ধ থাকে তাহলে শিশুদের কিন্তু সমূহ হবে। আমাদের দেশে কে কি খাবেন তা বেছে নেওয়ার স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আছে, আর সংবিধান সেটা দিয়েছে। আমি ভেজ দুধ খাবো না নন ভেজ দুধ খাবো সেটা আমি ঠিক করব। পোস্টার পরে বারণ করার কে? যারা পোস্টার দিচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা আমাদের আছে, এটাও ঠিক। তাই বলে আপনি অন্যের উপর চাপাতে পারেন না। গরুর দুধ নিয়ে এই প্রচার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নয়, বরং এরকম প্রচারে টাকা নষ্ট না করে, সময় নষ্ট না করে, এনার্জি নষ্ট না করে, কত শিশু দুধ পায় না তাদের মুখে একটু দুধ তুলে দেওয়া অনেক বেশি মানবিকতার পরিচয় হতো না? দায়িত্বজ্ঞানের পরিচয় হতো না? দুধ আমিষ না নিরামিষ তা নিয়ে প্রচার না হয়ে সব শিশু রোজ দুধ পাক, এমন দাবিতে পোস্টার পড়ুক, প্রচার হোক। প্রত্যেক শিশুর মুখে দুধ তুলে দিতে হবে, প্রচার হোক। যা বলি সত্যি বলি, বাজে কাজে সময় নষ্ট করবেন না। যারা এই রকম প্রচার করছেন তারা রাজনীতি করছেন। রাজনীতির হাজারটা বিষয় রয়েছে, করতে হলে সেগুলোর দিকে তাকান। ফুটপাথে বসা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা দুধের স্বাদ পর্যন্ত পায়নি, তাদের কথা ভাবুন, প্রচার করুন সেখানে গিয়ে প্রতিটা শিশু যেন দুধ পায়। দুধ ভেজ না নন ভেজ এই পোকা মাথায় ঢোকাতে হবে না। সৌরজগৎ তৈরি হয়েছে 460 কোটি বছর আগে। তার 3 কোটি বছর পর অর্থাৎ 457 কোটি বছর আগে তৈরি হয় পৃথিবী। সেই সময় থেকে এরকম অজস্র ছোট বড় গ্রহাণু পৃথিবীর কক্ষের পাশাপাশি ক্রমাগত সূর্যের চারিদিকে ঘুরছে। এদিকে সূর্যকে প্রদক্ষিণ করার মেয়াদ প্রায় 1 বছর, কারোর একটু কম, কারোর আবার একটু বেশি। এদের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 100 গ্রহাণুর সন্ধান ইতিমধ্যেই পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এদের কক্ষপথের পোশাকি নাম অর্জুন কক্ষপথ। এই নামকরণের কারণ এরা খুবই অনিশ্চিত আচরণ করে প্রতিনিয়ত। এই অনিশ্চয়তার কারণেই গ্রহাণুগুলি হঠাৎ চলে আসে পৃথিবীর খুব কাছে। তাই চাঁদের মতো এরা কেউই পৃথিবীর চিরসঙ্গী উপগ্রহ নয়। অনিশ্চিত গ্রহাণুর অন্যতম 2025 PN7। দিন 15 আগে 2025 PN7 হঠাৎ চলে আসে পৃথিবীর একেবারে কাছে। এই মুহূর্তে পৃথিবীর সঙ্গে 2025 PN7 দূরত্ব 40 লক্ষ কিলোমিটার। পৃথিবীর চিরসঙ্গী উপগ্রহ চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব মাত্র 4 লক্ষ কিলোমিটার। সেই তুলনায় অন্তত 10 গুণ দূরে রয়েছে 2025 PN7। এর কক্ষ চাঁদের বা পৃথিবীর মতো স্থিতিশীল নয়, অনেকটা কোমরে রিং লাগিয়ে হুলা ডান্সের মতো 2025 PN7 এর কক্ষ ক্রমাগত দুলছে। এই কারণে 2025 PN7 আসলে সূর্যের চারিদিকে ঘুরলেও আপাত দৃষ্টিতে মনে হয় সে যেন ঘুরছে আমাদের পৃথিবীর চারিদিকে। এই 2025 PN7 মহাজাগতিক রহস্য নিয়ে জি24 ঘন্টাকে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। এই 60 বছর ধরে হতে হতে এই একটু ডিস্টার্ব হতে 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 এমন হবে যে ও আর পৃথিবীর চারিদিকে এপাশ ওপাশ করবে না, আবার পৃথিবীর সামনে দিয়ে যেতে শুরু করবে, সেই সূর্যের চারিদিকেই ঘুরছে। ফলে কিছুদিনের জন্য পৃথিবীর গ্র্যাভিটির প্রভাবে পড়ে ও এইভাবে বিহেভ করতে শুরু করেছে অরবিটটা। এবং এদের অরবিটটা যেহেতু খুব আনপ্রেডিক্টেবল, অনিশ্চয়তার ভর্তি, এবং সেই জন্য এগুলোকে বলা হয় অর্জুন নাম দেওয়া হয়েছে। মানে অর্জুনের বানের মতো খুব ক্ষিপ্ত অথচ আনপ্রেডিক্টেবল।
আগামী 58 বছর অর্থাৎ 2083 পর্যন্ত পৃথিবীর সঙ্গে প্রায় একই দূরত্ব বজায় রেখে এভাবেই পৃথিবীর অস্থায়ী উপগ্রহের মতো আচরণ করবে 2025 PN7। এই রহস্যময় গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করা গেলে সৃষ্টি রহস্যের আরও অনেক তথ্য জানা সম্ভব বলেই মনে করছেন মহাকাশ বিজ্ঞানী। এই গ্রহাণুর মধ্যে সৌরজগৎ তৈরির সময়কার একেবারে প্রাথমিক বা মৌলিক উপকরণগুলির খোঁজ ইতিমধ্যে শুরু করেছেন মহাকাশ বিজ্ঞানীরা, যা মহাকাশ বিজ্ঞানকে, তার আবিষ্কারকে, তার গবেষণাকে পৌঁছে দেবে অন্য দিগন্তে, এমনটাই মনে করা হচ্ছে। রবিবারও বলে যাচ্ছি 3 সত্যি, যা বলবো সত্যি বলবো, রোজ রাত 8:55। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।